নমস্কার, রিপাবলিক বাংলায় আমি ময়ূক। এই মুহূর্তে চলে এসেছি যে দুজনের সাথে, সেই দুজনকেই সাধারণত আমি অনেক দিন ধরে ভেবেছিলাম কথা বলবো, একেবারে খোলামেলা একটা আড্ডা দেবো, সেখানে চোখে চোখ রেখে কথা বলার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে একদম পডকাস্ট স্টাইলে আস্তে ধীরে বোঝার ব্যাপারটা, যে আবার কামব্যাকটা দুজনের মতন করে কামব্যাকটা কেন করছে। অনন্যা চ্যাটার্জি, অনেকদিন পর এবং ফার্স্ট টাইম রিপাবলিক বাংলাতে, তোমার জন্য গোটা রিপাবলিক পরিবারের তরফ থেকে একটা থ্যাংক ইউ আসার জন্য। থ্যাংক ইউ। আর প্রতিবার যাকে ফার্স্ট ইন্ট্রোডিউস করাই, এবার আমি ফার্স্ট ইন্ট্রোডিউস করাচ্ছি না, বি সৃজিত মুখার্জি আবার রিপাবলিক বাংলায় চলে এসেছেন উইথ সত্যি বলে সত্যি কিছু নেই। সৃজিত একদম শুরুতেই মানে আমি ফার্স্ট অফ অল সত্যি বলে সত্যি কিছু নেই এখনো দেখতে পারিনি, একদম খোলা মনে আমি দেখতে যাবো, কারণ আমি 12 অ্যাংরি মেন দেখেছি, আমি রুকা হুয়া ফ্যাসলা দেখেছি, আমি ইনফ্যাক্ট মানে একটা ট্রেন্ড থাকে না যে এত সুন্দর একটা নাটকের গল্প, তা নিয়ে কলেজে নাটক, আমি নিজে এই নাটকটার অংশ ছিলাম, সুতরাং এই গল্পটাও আমার খুব কাছের একটা গল্প, কিছুটা অ্যাপ্রিহেনশন আছে কিন্তু আবারও বলছি একদম আমার অ্যাপ্রিহেনশনসগুলোকে সাইডে রেখে খোলা মনে কি এক্সপেক্ট করতে পারি। মানে যে ফেলুদা ফেরত জানে, যে চতুষ্কোণ জানে, যে 22 শ্রাবণের সৃজিতকে দেখেছে, সে এখান থেকে কি এক্সপেক্ট করবে? সে এখান থেকে এক্সপেক্ট করবে একটা সৃজিতীয় মোচড়। আমি একটি খবরের কাগজে দেখলাম সৃজিতীয় কথাটা ব্যবহার করছে, সৃজিতীয় টুইস্ট, সৃজিতীয় মোচড়, সৃজিতীয় সত্যির সন্ধান। তো এই সৃজিতীয় ব্যাপারটা যেটা অনেকের মতে লাস্ট কিছু বছর মিসিং ছিল, সেইটা ফার্স্টে 2024-এ পদাতিক এবং 2025-এ এই সত্যি বলে সত্যি কিছু নেইতে মানুষ ফেরত পেয়েছেন, এবং সেটা শুনতে আমার খুব ভালো লাগছে, কারণ আমার কোর অডিয়েন্স ছবি চলুক ছবি না চলুক সেটা একটা আলাদা ব্যাপার। যেরকম মানে দশম অবতার ব্লকবাস্টার হয়েছিল, 2023-এর সবচেয়ে বড় ব্লকবাস্টার, 2024-এ টেক্কা সুপারহিট হয়েছিল, কিন্তু দুটো ছবিতেই আমার যে কোর অডিয়েন্স তারা যে সবাই পরিতৃপ্ত হয়েছিল সেটা আমি বলতে পারছি না, কিন্তু তারা পরিতৃপ্ত হয়েছে পদাতিকে, সেটা আবার একদম চলেনি, কিন্তু সেটা সেই ছবিটা তাদেরকে তাদের অরিজিনাল বা ওজি সৃজিত মুখার্জিকে ফেরত দিয়েছিল। এই ছবিটা চলছেও এবং সেই ওজি সৃজিত মুখার্জিকেও তারা ফেরত পাচ্ছে, এইটা আমার কাছে একটা পরম পাওয়া। আর পরম পাওয়া পান ইনটেন্ডেড, কারণ শুধু আমি পাইনি, পরমও পেয়েছে, এবং পরম সেই দুটো রোল পেয়েছে। চতুষ্কোণেও পেয়েছিল যেই রোলটা ঋতুদার করার কথা ছিল, এই ছবিতে ওই সেই চরিত্রটা পেলো যেটা ঋতুদার করার কথা। এটা তো অনেক আগে স্ক্রিপ্ট, এটা আমার 2011 করার কথা ছিল, মানে অ্যাকচুয়ালি 2012-এ করার কথা ছিল। মানে এইটা তখন লেখা যখন প্রডিউসার চাপ দিত না প্রতি 1 মাসে একটা নতুন সিনেমা বানাতে। আর সবচেয়ে বড় কথা, তখন একটা স্ক্রিপ্ট বা যে কোনো জিনিসের একটা একজন অভিভাবক ছিলেন যার নাম ঋতুপর্ণ ঘোষ। তার কাছে আমি স্ক্রিপ্ট পাঠাতাম, ফিডব্যাক নিতাম, দেখাতাম, সে কাটাকুটি করতো, বলতো যে না এইটা এইভাবে হতে পারিস। তখন কিন্তু অঞ্জনদার সাথেও স্ক্রিপ্ট নিয়ে অনেক আলোচনা হতো, এবং খুব স্ট্রেঞ্জলি এই ছবিটা অঞ্জনদার আর ঋতুদার অভিনয় করার কথা ছিল, যেই রোল দুটো এখন কৌশিক গাঙ্গুলি আর পরমব্রত করছে, সত্যি বলে সত্যি কিছু নেই। সো এটা সেই সময়কার স্ক্রিপ্ট, হয়তো সেটার জন্য সেই সময়কার ঝাঁচটাও ওই আছে আর কি ছবিটার মধ্যে। মানে রিপাবলিকে যেহেতু এসেছো, ময়ূকের সাথে একটা পডকাস্টের মতন চোখে চোখ না মনে মন, সত্যির ওপর সত্যি সত্যির ওপর সত্যি রেখে, মানে সত্যি তো সত্যি বলে কিছু নেই, মানে পার্সপেক্টিভ ম্যাটার্স। মানে এটা আমাদের রসমন থেকে আমরা দেখেছি যে আজকে আমরা 3 জন এখানে বসে আছি, এটাও হয়তো বাইরে থেকে অনেকে ভাবছে, আমাদের যারা বাচ্চা প্রডিউসাররা আছে, যে নিশ্চয়ই ময়ূকদা পলিটিক্স নিয়ে কিছু একটা আবার হয়তো এখানে অনন্যা মনে করছে এবার কি একটা অস্বস্তিকর মোমেন্ট, এই লেয়ার্সগুলো। কিন্তু তোমার ফিল্মটা এমন একটা সময় আসছে যখন সত্যি আমরা বাংলার সবচেয়ে বিতর্কিত একটি কোর্টরুম ড্রামা বা কোর্টরুম মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট হাইকোর্ট, লোয়ার কোর্ট সব কিছুতে কোথাও মনে হয়নি যে এই মানে আজকে আমি শুধু অভয়ার কেসটা বলছি না, এর আগেও বাংলায় কোর্ট একটা ইন্ট্রিনসিক পার্ট হয়ে গেছে রিপোর্টিং এ। তো তোমার স্ক্রিপ্টটা একটু চেঞ্জ করে আর একটু মানে যেটাতে লিঙ্ক করতে পারবে এরকম কিছু? না, আমার মনে হয় সেটা হলে না ব্যাপারটা একটু ম্যানিপুলেটিভ হয়ে যেত। আমি মহাকালের সমাপতনে বিশ্বাসী, এবং মহাকালের সমাপতন কীরকম আমি বলছি,
14ই অগস্ট মানে রিলিজ করার কথা ছিল পদাতিকের, যেই দিন থেকে এই রাত দখল এবং পুরো মুভমেন্টটা শুরু হলো। সো অদ্ভুতভাবে কেন বলছি আমি এটা একটা সমাপতন, কারণ যেই মানুষটা প্রতিবাদ করতেন রাস্তায় নেবে সেই মানুষটা জীবন নিয়েই কিন্তু পদাতিক। সো এটা একটা অদ্ভুত সমাপতন। এবং আমি জানি মানে উনি বেঁচে থাকলে উনি প্রথম রাস্তায় নামতেন, এবং সেই রাস্তায় নামার জন্য হয়তো ছবিটার ব্যবসায়িক ক্ষতি হলো প্রচুর, কিন্তু ঐতিহাসিক মূল্যটা অনেক বেড়ে গেল। ঠিক। সো সেটা একটা মহাকালের সমাপতন। একইভাবে এইটা রিলিজ করলো জাস্ট আদালতের রায়ের একদম কাছাকাছি। আমি দেখছিলাম ফেসবুকে অনেকে লিখছিল, সেটাও একটা মহাকালের সমাপতন। মানে এটা যে কিভাবে হচ্ছে, কিভাবে হলো লাস্ট দুটো ঘটনা। এবং এখানেও মানে এই ছবিটা যদি আমরা দেখি যে যেটাকে আমরা সত্যি বলে ড্রাইভ করছি সেটার বিরুদ্ধে অনেক প্রশ্ন উঠছে, এবং সেই প্রশ্নগুলো কন্টিনিউয়াসলি এই সত্যিটাকে আরও কিছু অল্টারনেট সত্যির মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, এবং আমরা কেউই জানি না কোনটা সত্যি। এই যে পুরো ঘটনাটা, এইটা বাই ইটসেলফ মানে আমি বলছি থিম্যাটিক মিল থাকুক না থাকুক, অ্যাকচুয়াল ঘটনার মিল থাকুক না থাকুক, সত্যের অন্বেষণের নানান পসিবল সত্য, এই ঘটনাটাই তো, এই সিনেমাটিক ঘটনাটাই তো একটা বিশাল সমাপতন এবং বিশাল একটা কোইন্সিডেন্স, এবং সেইটা মারাত্মক। সেইটা আমার মনে হয় আর্টিফিশিয়ালি ম্যানিপুলেট করার থেকে অনেক বেশি পাওয়ারফুল। আমি কেন বলছিলাম মানে এটা হয়তো তুমি জানলে তোমার নিজেরও তৃতীয় সম্ভাবনার কথা মাথায় আসবে। মানে 5ই আগস্ট আর 9ই আগস্ট দুদিন দুটো ঘটনা এমন ঘটলো যেটার মানে রেজোনেন্সটা কয়েক মাস কয়েক বছর প্রায় থাকবে। এক হচ্ছে 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার এই পতন, এবং 9ই আগস্ট অভয়ার ঘটনা। এবং অদ্ভুতভাবে দুটোর সাথেই কোনো না কোনোভাবে দর্শকও যেন মনে হয়েছে পদাতিক বাংলাদেশের চঞ্চল চৌধুরী সেখানে বাংলাদেশের চঞ্চল চৌধুরী, এবং তুমি হয়তো বলছো এটা চলছে না, মানে হয়তো কন্ডিউসিভ এনভায়রনমেন্টও সেই সময় ছিল না পদাতিক। আমি পদাতিক দেখেছি, মানে পদাতিকের মতন সিনেমা বা চঞ্চল চৌধুরীর এই সিনেমায় কাজ করাটা মানে ওই কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, এটা আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু এবং এটাই আমি বলছি যে এই প্রথমবার হয়তো আমি অসম্ভব খুশি হয়েছি যে মানুষ যেটা অ্যাকচুয়ালি করার কথা সেটা করছিলেন। হ্যাঁ, তবে একটা জিনিস আমার একটা আক্ষেপ আছে যে সেই সময় কিছু প্রচুর মানুষ 3-2 দেখেছেন। এইটা আমার মনে হয় একটু বাংলা সিনেমার প্রতি এক চোখে নেই। মানে মানুষ রাস্তা নেমেছেন, প্রতিবাদ করেছেন, এবং তার ফলে দুটো বাংলা ছবি পদাতিক আর বাবলি চলেনি, এটা আমাদের কারোর আক্ষেপ নেই। আমরা খুব গর্বিত যে হ্যাঁ ডেফিনেটলি অন্যায় বা একটা এরকম ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করাই উচিত। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু হিন্দি ছবির কোনো ক্ষতি হয়নি। এই দর্শকের এই কি বলবো আমি, এই ডাইকোটমিটা আমায় খুব পীড়া দিয়েছে, আর আমি শিওর রাজকেও খুব পীড়া দিয়েছে। আমি অনন্যাদির কাছে, অনন্যাদিকে ফার্স্ট অফ অল বলি, মানে অনন্যাদি ভাগ্যিস আজকে আমার মা আসেনি, সুবর্ণলতার অনন্যার সাথে শিওরলি ছবি তুলতো। বাট মানে আমরা মানে প্রায় অভ্যেসে পরিণত করছিলাম তোমাকে ছোট পর্দায় দেখতে। ছোট্ট আমাদের এখন টিভিগুলোও বড় হয়ে গেছে, কিন্তু টেলিভিশনে যেখানে আমাদের বিচরণ সেখানে দেখতে, সেখান থেকে ফিল্মে অনেক দিন পরে ফিল্মে মানে হোয়াট ক্লিকড, মানে স্পার্কটা কি? সৃজিত মুখার্জির স্ক্রিপ্ট ক্লিকড অ্যাকচুয়ালি, কারণ অবভিয়াসলি এটা তো ওরই ক্রেডিট। ওর যদি পার্টটা আমাকে না অফার করতো আমার তো করা হতো না, ফার্স্টলি। সেকেন্ড অফ অল আমার ও যেভাবে একটা ভিজুয়াল স্কেপ তৈরি করেছে স্ক্রিন প্লেতে, আমার সেটা খুব স্ট্রাইকিং লেগেছিল। বিকজ ইয়েস ইটস এ কোর্টরুম ড্রামা, বাট নট ইনসাইড দ্য কোর্টরুম, অ্যান্ড ইট ইজ প্লেয়িং উইথ ইয়োর মাইন্ড অল দ্য টাইম। তো সেই জিনিসটা আমার খুব স্ট্রাইকিং লেগেছে। এবং 12 জন ক্যারেক্টার, 12টা আইডেন্টিটি অ্যাকচুয়ালি, 12 রকম আইডেন্টিটি, 12 রকম ইডিওলজি, এবং এই সমস্ত যেটা আমাদের সোসাইটিতে এই মুহূর্তে রয়েছে তার একটা রিফ্লেকশন, সেটা খুব প্রাসঙ্গিক, খুব রেলিভেন্ট লেগেছে আমার। অ্যান্ড দ্যাটস ওয়াই এই কাজটা আমার করা। থ্যাঙ্কস টু সৃজিত, ডেফিনেটলি অল দ্য ওয়ে থ্যাঙ্কস টু হিম। এমনিতে কাজ করা খুব কমিয়ে দিয়েছে, মানে না আমি কিছু কমিয়ে দিই, যে এখানে ডিরেক্টর বসে আছে, বরং আমি এটা এইদিকে ঘুরিয়ে দিচ্ছি প্রশ্নটা, অনন্যা কেন এত কম কাজ করে সিনেমাতে? অনন্যা এত কম এই জন্য কাজ করে কারণ অনন্যার যোগ্য যে রোল, যেটা ক্যালিবার অফ, দেখো অনন্যা চ্যাটার্জি ইজ সামথিং এলস। মানে যারা আমরা আবহমান দেখেছি,
অবমান ছেড়ে দাও, অবমান তো অথর ব্যাক রোল। আমি বলছি মেঘে টাকা তারা, দুর্গার একটা ছোট্ট পার্ট, মানে ছবিটা তো অপুদাকে, কিন্তু ওই পার্টে আমি কমলদাকে বলেছিলাম যে কি সাংঘাতিক অভিনয় এবং কি সাংঘাতিক সে অভিনয়ের ব্যাপ্তি এতটাই যে সিনেমা শেষ হয়ে যাওয়ার পর যে ইমেজেসগুলো থেকে যায় তার মধ্যে দুর্গা ইজ অমনি প্রেজেন্ট, ইন দ্য ইমেজেস উইচ স্টে উইথ ইউ। সো এরম পাওয়ারফুল। জাতিস্বর, মানে জাতিস্বরে যজ্ঞেশ্বরীর যে পাঠটা করেছে অনন্যা, মানে এখনও যখন সুমনদার সাথে কথা হয়, সুমনদা বলে যে বাবা উনি ওই পাঠটা কি করে করলেন, মানে ওইভাবে ওই ডমিনেন্স, এমন ডমিনেন্স যেখানে অ্যান্টনি ইজ ব্যাকফুটে চলে যাচ্ছে, মানে ইনক্রেডিবল একটা স্ক্রিন প্রেজেন্স, তার সাথে দারুণ অভিনয়। এই প্যাকেজটার নাম অনন্যা চ্যাটার্জি। এবার তাকে যদি, মানে আমি জাতীয় পুরস্কার ছেড়ে দিচ্ছি, সে আমি মানে অনেকে জাতীয় পুরস্কার দেরিতে পায়, অনেকে পান না, হ্যাঁ, সো সেই সার্টিফিকেশনটা আমি ছেড়ে দিয়ে এমনিই বলছি যে এই মাপের অভিনেত্রীকে যদি সেই মাপের রোল না দেওয়া হয়, যেটা আমিও আই এম গিলটি অফ দ্যাট মাইসেলফ এজ ওয়েল, তো তাহলে তো ডেফিনেটলি ওকে একটু মানে ওর কাজ তো ওকে খুব চুজি হতেই হবে সেই কাজের ব্যাপারে। মানে সেটা কি क्या गम है जिसको छुपा रहे हो, মানে সেটা একটা ইরিটেশন কাজ করে না, মানে ইরিটেশন নয়, যেহেতু আমি চুজ করেছি যে চুজ করে কাজ করব, সুতরাং আই হ্যাভ টু বি পেশেন্ট উইথ মাই সেলফ। আই কিপ টেলিং মাই সেলফ, নিজেকে বলি যে ধৈর্য হারালে তো চলবে না, কারণ আমি যে ধরনের কাজ করতে চাই সেটা তো রোজ রোজ হয়ও না, রোজ রোজ আমার কাছে আসেও না সেরকম চরিত্র। তা ভালোর জন্য যদি ওয়েট করতে হয়, যদি কোয়ান্টিটির পেছনে আমি না ছুটি, তাহলে তোমাকে সত্যিই অপেক্ষা করতে হবে। অবসাদ আসে, ডেফিনেটলি মাঝে মাঝে আসে, সেটাকে ওভারকাম করতে হয়, সেটাকে মানে নিজের উপর চেপে বসতে দিই না আমি, এবং তার জন্য আই হ্যাভ এ সাপোর্টিভ ফ্যামিলি। তুমি নিজে জানো যে তোমার প্রচুর, মানে আমি জেন্ডার ডিভিশন করছি না, কিন্তু প্রচুর ফিমেল অডিয়েন্স তোমার ফ্যান, এবং তুমি যখন তুমি এই কথাটা ড্রপ করলে বলে মানে বিষাদ আসে, তো এই বিষাদকে ওভারকাম করার যদি কোনো পেপটক থাকে সেটা তুমি দিতে পারো এখানে, কারণ এটা সোশ্যাল মিডিয়াতে প্রায় 7 মিলিয়ন, মানে বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন দেশ তো ছেড়েই দিলাম, ভারতের প্রায় 7 মিলিয়ন লোক দেখবে, এবং তার মধ্যে থেকে তোমার প্রচুর অডিয়েন্স আছে। মানে আমি চাই যে তুমি ওপেন আপ করে এইটা অন্তত বলো। থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি। আমি জানি না আমি এটা যোগ্য কিনা, বাট আমি এইটুকু নিজের ক্ষেত্রে যেটা ফলো করি, আমার অন্য লোকের কি হচ্ছে, আমার কি হচ্ছে না সেটা নিয়ে আমি ভাবি না, কারণ আমি যত পরশ্রী কাতর হব তত আমি নিজের যন্ত্রণার মধ্যে ডুবে যাব, আমি তলিয়ে যাব একটা কোনো অতলে যার কোনো শেষ নেই। সুতরাং আমি কি করছি ইজ ইম্পর্ট্যান্ট টু মি, ও কি করছে সেটা নয়। সো আমরা যদি সবাই একটু একটু করে সেটার উপর কনসেন্ট্রেট করতে পারি, আজকের দিনটা এই মুহূর্তটা নিয়ে ভাবি, কি হয়ে গেছে বাদ দিয়ে কি হতে চলেছে না ভেবে, বিকজ এটার কি হতে চলেছে তার উপর আমাদের কোনো হাত নেই, কি হয়ে গেছে তার উপর আমাদের কোনো হাত নেই। তো এই মুহূর্তটাকে বাঁচার চেষ্টা করি। বই পড়ুন, ভালো ভালো গান শুনুন, এইসব কথা সবাই বলে, কিন্তু আমি যেটা আমি ফলো করি আমি সেটাই বললাম যে পরশ্রী কাতর হব না, এবং নিজেকে নিয়ে ভাবো আমি কি করতে পারি, নিজেকে আরও বেটারভাবে কীভাবে প্রেজেন্ট করতে পারি সবার সামনে। আচ্ছা, ব্যাক টু সৃজিত মুখার্জি, এটা তুমি বোধহয় ফলো করো না। অন্য কেউ ভালো সিনেমা বানালে বা তোমার থেকে একটু এগিয়ে গেলে আমার থেকে কি করে এগিয়ে গেল, এই ফিল্মে কি করে হলো, এটা তুমি করো কি করো না? আমি এটা একদম করি, এবং এটা আমি করি যার সিনেমা এগিয়ে গেল তাকে ফোন করে বলি। কি বলো? যেমন আমার মনে আছে যে ওই মেঘা টাকা তারা দেখার পর আমি প্রিয়া থেকে বেরিয়ে কমলদাকে ফোন করে বলেছিলাম, কমলদা আমি আর ছবি বানাবো না, আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। হ্যাঁ তুমি কেন এরকম, কি হলো তোমার? যে না তুমি এই ছবিটা বানিয়েছো, এই ছবিটার পর আমি বুঝতে পারছি না এখন কি বানাবো, বিকজ এত ভালো বাংলা ছবি তো আমি বানাতে পারবো না। তাহলে আমি ইকোনমেট্রিক্সেই ফেরত যাই, কিংবা ক্রিকেট জার্নালিজমই করি, ছবি বানিয়ে তো লাভ নেই। তার তুমি বাড়াবাড়ি করছো। তো এইটা আমি অনেকদাকে ভূতের ভবিষ্যৎ দেখেও বলেছি, কৌশিকদাকে তো হামেশাই বলছি, নগর কীর্তন দেখে, সিনেমাওয়ালা দেখে। আমি হিংসেতে বিশ্বাস করি, কিন্তু কনস্ট্রাকটিভ হিংসে, যেই হিংসেটা আমাকে মনে হয়েছে ও আচ্ছা ও শব্দ, তাহলে আমাকে তো একটা জাতিস্বর ভাবতে হচ্ছে, ও আচ্ছা মেঘা টাকা তারা, তাহলে তো আমাকে একটা চতুষ্কোণ ভাবতে হচ্ছে। সো
দ্যাট ইজ মাই ওয়ে অফ মোটিভেটিং মাইসেলফ। এখানে অন্যকে টেনে নামানোর কিছু নয়, অন্য যতটা উঠেছে আমি তার থেকে কত বেটার যেতে পারি সেইটা করা। বিকজ অনেক সময় কি হয়, দু রকমের ইয়ার্ডস্টিক হয়। কিছু ইয়ার্ডস্টিক যেটা আমি নিজের জন্য তৈরি করি, যেমন 22শে শ্রাবণ একটা ইয়ার্ডস্টিক, চতুষ্কোণ একটা ইয়ার্ডস্টিক, পদাতিক একটা ইয়ার্ডস্টিক, সত্যি বলে সত্যি কিছু নেই একটা ইয়ার্ডস্টিক। সেরকম অন্যদের তৈরি করা ইয়ার্ডস্টিক আমার কাছে আছে না। আমি অতনু ঘোষকে মাস্টার মশাই কেন বলি? বিকজ আমার কাছে ময়ূরাক্ষী একটা ইয়ার্ডস্টিক, হ্যাঁ, আমার কাছে সিনেমাওয়ালা একটা ইয়ার্ডস্টিক, নগর কীর্তন একটা ইয়ার্ডস্টিক। সো এই যে মাপকাঠিগুলো, এইগুলো তুমি যে সেট করে নাও, তাহলে ইউ নো হোয়াট টু ডু অর উইচ ডিরেকশন টু গো টু মেক ইট ইভেন বেটার। হ্যাঁ, এবং আমাকে মানে অনেকে ইন্সপায়ার করে, আমার সতীর্থরা, আমার নতুনরা যারা কাজ করছে। শ্রমিক রায়চৌধুরীর বেলাইন বলে একটা ছবি বানালো, মারাত্মক ছবি। মানিকবাবুর মেঘ, মারাত্মক ছবি। হ্যাঁ, আদিত্য বিক্রম সেনগুপ্ত আমার এত বন্ধু, ওর ছবি আমায় উদ্বুদ্ধ করে। আজকে যখন একটা আমি আসা যাওয়ার মাঝে দেখি, বা জোনাকি দেখি, বা খুব রিসেন্টলি রিলিজ করতে চলেছে 7ই ফেব্রুয়ারি, প্লিজ সবাই দেখবেন, মায়ানগর, ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা। ইন্সপায়ারিং, একটা বাঙালি ছেলে পরপর দুবার তার ছবি ভেনিসে যাচ্ছে, ইন্সপায়ারিং। কিন্তু শুধু কি ফেস্টিভ্যাল তা না, এইদিকে বহুরূপেও ইন্সপায়ারিং, খাদানও ইন্সপায়ারিং। একটা মেইন স্ট্রিম ছবির সংজ্ঞা পাল্টে দিচ্ছে দেব, এমন একটা ছবি করছে যেটা ইজ টার্নিং আ ডেড জনরা অন ইটস হেড। একটা মৃত ঘরানাকে একদম মানে সঞ্জীবনী বুটি দিয়ে একদম জ্যান্ত করে দিচ্ছে খাদান। ওদিকে বহুরূপী প্যারালাল, মানে যেই শিবুকে শুনতে হতো দ্য ফ্যামিলি ড্রামা, এসে কমপ্লিটলি নিজেকে রিইনভেন্ট করে আজকে একটা বহুরূপী বানিয়ে সে একটা কমার্শিয়াল প্যারালাল, মিডল অফ দ্য রোড, লার্জার দ্যান লাইফ একটা মিশ্র ঘরানা তৈরি করে ফাটিয়ে দিচ্ছে। তো এগুলো তো সবগুলোই আমার কাছে মানে হেলদি কম্পিটিশনগুলো থাকা উচিত, অ্যাবসলিউটলি থাকা উচিত। আজকে আমি দশম অবতার বানিয়ে রক্তবীজকে বিট করছি বলেই শিবু বলছে, ও আচ্ছা রক্তবীজে হলো না, তাহলে এবার আমার বহুরূপী আনতে হবে। তখন গিয়ে বহুরূপী যখন টেক্কাকে বিট করছে, আবার নেক্সট ইয়ার এইটা আবার ওইটাকে বিট করছে। সো দেয়ার ইজ আ কনস্ট্যান্ট কম্পিটিশন, অ্যান্ড I think it's absolutely necessary because competition makes the entire process healthy and productivity বেড়ে যায়, কর্পাস বাড়ছে, পারপাস বাড়ছে, হ্যাঁ, পারপাসও বাড়ছে, কর্পাসও বাড়ছে, হোলসাম গ্রোথও হচ্ছে। মানে সবাই যদি আমরা একসাথে গ্রোথ করি। এখানে একটাই জিনিস যেটা ক্যান বি এ নেগেটিভ দিস থিং, যে এটার মধ্যে যদি কোথাও অসুয়া চলে আসে, সেইটাই আমি বলছিলাম। কারেক্ট, হিংসে আর হিংসার মধ্যে কিন্তু তফাৎ আছে, ঠিক, এটা মাথায় রাখতে হবে। সো এইটা যদি চলে আসে, না আমি নিজে আমার কি হলো জানো, ওকে আমি উঠতে পারবো না, ওকে ধরে টেনে নেওয়া, আমি নিজে নেক্সট ছবিটা বেটার বানাচ্ছি কিনা সেটা আমার দেখার না। আমাদের ও যাতে ওই ছবিটা বানাতে না পারে, আমি একটু কাঠি করলাম, একটু এই করলাম, এটা ওই করলাম, এইটা খারাপ। কিন্তু এইটাকে যদি কোনোভাবে আমরা সবাই মিলে দমন করতে পারি, if we have each other's back and we aggressively promote each other's work, if we believe in it. যেমন I believed in খাদান, তো আমি সন্তানের প্রিমিয়ারে খাদানের টি শার্ট পরে চলে গেছি, কেন যাবো না? I believe in a film, I believe that খাদান is a game changer for Bengal, সেটা চলে গেছে। একইভাবে I definitely believe in the way Shibu has reinvented himself, hats off to him। একটা মানুষ সে এইভাবে তার সিনেমা দেখা লেন্সটাই পাল্টে 85 থেকে 16 হয়ে গেছে লেন্সটা। সো দিস হিউজ, এবং সেখানে আমার মানে দ্যাটস হাউ আই ড্র মাই মোটিভেশন। আচ্ছা, আমাকে ফিল্মের ব্যাপারে বলো। আমি আবার ব্যাক টু এক রুকা হুয়া ফয়সলা বা 12 অ্যাংরি মেন, এই পুরো সেট আপটা ছিল তো খুব দমবন্ধ করা একটা ঘরে। মানে আমাদের তুমি 1 নম্বর স্টুডিওর জায়গায় এখন 2 নম্বর স্টুডিওর এই যে এরকম যে জায়গা, এখানে যদি আমি 12 জনকে বসাই, সেটা থেকে তুমি হঠাৎ করে গড়ের মাঠে কেন নিয়ে আসলে? দুটো কারণ। একটা হলো ইটস এ চ্যালেঞ্জ, যে আমি ক্লস্ট্রোফোবিয়াকে ফিজিক্যাল স্পেস থেকে সাইকোলজিক্যাল স্পেসে নিয়ে যেতে পারি কিনা। কারেক্ট, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যেই ক্লস্ট্রোফোবিয়া আমরা ফিজিক্যালি ডিফাইন করছি, হ্যাঁ, গরম, প্যাচে 12 জন লোক, দম বন্ধ করা, এই একই দম বন্ধ করা ব্যাপার যদি আমি আমার সংলাপের মাধ্যমে, আমার চিত্রনাট্যের মাধ্যমে আমি
একটা সাইকোলজিক্যাল স্পেসে অ্যাচিভ করতে পারি যেখানে ফিজিক্যাল স্পেসটা ইনফাইনাইট, সেটা অ্যাজ এ স্টোরি টেলার আমার কাছে একটা চ্যালেঞ্জ, এক নম্বর। দ্বিতীয় কথা, আমাকে সাইকোলজিক্যাল স্পেসে যেতেই হবে, এটা আমার হাতে নেই, তার কারণ হলো যে জিরো সিস্টেম আর নেই, ভারতবর্ষের জিরো সিস্টেম নেই। কাজে আমাকে যদি এই তর্কাতর্কির ব্যাপারটা রিইনভেন্ট করতে হয়, আমাকে সেটা সারিয়াল কোনো বা সাইকোলজিক্যাল কোনো স্পেসেই করতে হবে, উইচ ইন দিস কেস ইজ দ্য মাইন্ড অফ আ জাজ। কারণ আমাকে ডিসিশন মেকিংয়ের জায়গাটাও রাখতে হবে, আবার সেই ডিসিশন মেকিংয়ের জায়গাটা মনস্তাত্ত্বিক হতে হবে, কারণ আমাদের দেশে জুরি সিস্টেম 1973 পর উঠে গেছে। সো এই দুটোর কম্বিনেশনে আমি ব্যাপারটাকে আগল খুলে দিলাম, এবং আগল খুলে দিয়ে আমি বললাম যে লেটস নাও ইন্টারনালাইজ দ্য ক্লস্ট্রোফোবিয়া, লেটস ইন্টারনালাইজ দ্য টেনশন, এবং এই ইন্টারনালাইজেশন অফ দ্য টেনশন হ্যাপেন্স থ্রু দিস 12 ব্রিলিয়েন্ট অ্যাক্টর্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস। একসাথে আনলে কি করে, মানে সৃজিত মুখার্জি ফিল্ম বলেই ডেফিনেটলি একটা পয়েন্ট, সেটা আমি অস্বীকার করলে এটা লোকে ন্যাকামি বলবে, আমি তোর বলে দিলাম, ন্যাকামি বললে তো তুই বলে দিয়েছিস, থ্যাংক ইউ। হ্যাঁ, মানে আমি বললে ন্যাকামি বলবে, আর অন্যটা বললে দাম্ভিক বলবে, সো তুই বলে দে। আমি এটা ডেফিনেটলি একটা বিগ পয়েন্ট, ওয়াই সবাই আমরা একসঙ্গে উই হ্যাভ কাম টুগেদার ইন দিস ফিল্ম, কারণ সৃজিত মুখার্জি ইজ দ্য নেম, তার জন্য এখানে আরেকটা কারণ আছে, ওর ছবিতে কাজ করার জন্য। অনেক অভিনেতারা বলে যে আই এম এ ডিরেক্টরস অ্যাক্টর, আই এম অ্যান অ্যাক্টরস ডিরেক্টর। আই এম অ্যান অ্যাক্টরস ডিরেক্টর মানে ধরো বুদ্ধদেব দাশগুপ্ত, উনার ছবির হিরো কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি ডিওপি, কবিতার মতো ফ্রেম, ঠিক আছে। সো উনার ডিরেক্টোরিয়াল সত্তার সবচেয়ে জোরালো হয়তো, মানে কুইন্টেসেন্সিয়াল দিক হয়তো ইমেজেস বা ক্যামেরা, ঋতুদার হয়তো রাইটিং, দ্য ওয়ার্ড, দ্য রিটেন ওয়ার্ড, আমার হলো পারফরমেন্স, অ্যাক্টিং, অ্যাক্টর হ্যান্ডলিং, পারফরমেন্স, এবং এই জিনিসটা আমি খুব এনজয় করি। এবং যেহেতু অ্যাক্টর হিসেবে আমার ক্যারিয়ারটা সবাই মিলে চেপে দিল, এবং আমি আমার যোগ্য সম্মান পেলাম না, তো সেই জায়গা থেকে এই অ্যাক্টিং আপনাকে কেন আরো বেশি রোলে দেখা যায় না, কি বলবো অনন্যা, তুই তোর দুঃখের কথা বলছিস, আমার দুঃখ তুই শুনতিস। আমার মনে হয় বোম্বাদা হয়তো আমায় চেপে দিয়ে থাকতে পারে, এইটা হতে পারে, আমার বোম্বাদার সাথে একটু ইন্ডাস্ট্রি পলিটিক্স, যাই হোক। তো এবার সেটা হচ্ছে, তো মাই অ্যাক্টর, আই এনজয় ওয়ার্কিং উইথ অ্যাক্টার্স। আমি ইনফ্যাক্ট যখন অঞ্জনদাকে অ্যাসিস্ট করতাম, আই ইউজ টু ডু দ্য অ্যাক্টর ওয়ার্কশপস। এই অনুসুয়া সেনগুপ্ত যে কানে ইয়েতে প্রাইজ পেল, তিনি, ও, অনুব্রত, হ্যাঁ, কান্তি, সুমিত, ওদের সবাইকে নিয়ে ম্যাডলি বাঙালি পুরো গ্রুপটা নিয়ে আমি অ্যাক্টিং ওয়ার্কশপ করতাম। ইনফ্যাক্ট ইতিমিনানির সময় আই হ্যাভ ডান অ্যাক্টিং ওয়ার্কশপস উইথ কঙ্কনা, রিনাদি, সবাইকে বসিয়ে, অ্যান্ড আমি আর সোহাগ দিমের উই ইউজ টু ডু। সো আই এম ফ্রম আ থিয়েটার ব্যাকগ্রাউন্ড, সো আই এনজয় অ্যাক্টর ওয়ার্কশপস এবং অ্যাক্টিংয়ের জায়গাটা। সো কোনো অ্যাক্টর আমার ছবিতে ওইটা একটা প্রলোভন, যে পারফরমেন্স এক্সট্রাক্ট করার ব্যাপারটা আমার মোটামুটি পারি, সেটা একটা কারণ। সেকেন্ড কারণ হলো বাকি 11 জন। সো যখনই আমার অনন্যার সাথে কথা হয়েছে, কৌশিকদার সাথে কথা হয়েছে, বা পরমের সাথে কথা, বা আচ্ছা বাকিরা কে কে আছে, এই যখনই তুমি শুনছো এই লিস্টটা, তখন তুমি বলছো ও আচ্ছা, তাহলে ব্যাপারটা কোলোজিয়ামে 12 জন গ্ল্যাডিয়েটরের যুদ্ধ, ঠিক আছে, চলো লেটস সি। হ্যাঁ, মানে every actor wants to test himself against the best. But not all actors. Some actors are maybe they're scared of doing that, but some actors are not. Some actors love a challenge. Oh, আচ্ছা, চলো দেখা যাক, ঋত্বিক চক্রবর্তী, আচ্ছা ঠিক আছে দেখি, আচ্ছা সৌরসেনী মৈত্র, পরমব্রত, কৌশিক সেন, চলো দেখা যাক, অনির্বাণ চক্রবর্তী, দেখা যাক। এই যে দেখা যাক ব্যাপারটা, এইটাও না অনেক অ্যাক্টরকে উদ্বুদ্ধ করে। সো আর স্ক্রিপ্টটা আগেইন দ্যাটস অলসো ভেরি ক্রিটিক্যাল, বিকজ স্ক্রিপ্টটা না সবারই নিজস্ব একটা জায়গা আছে। সো এভরিওয়ান নোজ যে মাই মোমেন্ট আন্ডার দ্য সান যখন আসবে, তখন কিন্তু আমি চাইলে ফাটিয়ে দিতে পারি, যে মানুষের মনে থেকে যাব, এবং সেটা প্রত্যেকটা লোকের আছে, সেই মুহূর্তটা স্ক্রিপ্টে, সিনেমায় প্রত্যেকটা লোকের আছে, এবং সেই মুহূর্তটার লোভে কিন্তু বাকিটা করা, কারণ এটা খুব কঠিন কাজ। আমি ওদেরকে বলেছিলাম যে তোর ওপর ক্যামেরা থাক না থাক, ইটস এ 3 ক্যামেরা সেট আপ,
এবং কন্টিনিউয়াসলি ক্যামেরা চলবে, তোকে পুরো সময়টা অ্যাক্টিং করতে হবে। আর এটা একটা শট বা একটা সিকোয়েন্স না, বড় বড় সিকোয়েন্স। সো গোটা ছবিটায় মোটামুটি আমরা 6টা সিকোয়েন্সে ভেঙেছিলাম, সেই 6টা সিকোয়েন্সকে আবার দুটো করে 12টা সিকোয়েন্স। সো এরকম 12টা মুখস্থ করে যাওয়ার ব্যাপার আছে। ও ইয়েস, ইট ওয়াজ লাইক শুটিং শুরু হওয়ার আগে we knew the script by heart. একদম। আমরা 1 মাস রিহার্সাল করেছি, সেটা করতে হয়েছে। সেখানে প্রচুর এই আমার আজকে ডেট, ওইটা হবে না, আমার কাজ সেখান থেকে শুরু। সবাইকে আচ্ছা ঠিক আছে, তাহলে কি ওই দিন পারবে, এই দিন পারবে, এই করে 12 জনের সময় এবং ডেট ম্যাচ করা, তাদেরকে এক জায়গায় করা, ভেনিউ ঠিক করা, তারা ঠিক সময় কফিটা পাচ্ছে সেটাও ঠিক করা, করে তারপর একটু একটু করে আচ্ছা তুমি এখানটা এইটা ইম্প্রোভাইজ করো, ভাল লাগছে, আমি ইম্প্রোভাইজেশনটা এক্ষুনি স্ক্রিপ্টে ইনকর্পোরেট করে নিচ্ছি। এই যে ব্যাপারগুলো, এইটা আমার দারুণ লাগে করতে। সো দ্যাট ইজ হাউ দ্য কাস্টের যে আমরা টাইমিংটা দেখি ছবিতে না, ইটস ইনক্রেডিবল। মানে ইট ইজ লাইক 12-piece চেম্বার অর্কেস্ট্রা প্লেয়িং ইন পারফেক্ট পিচ। ভায়োলার যখন ভায়োলা হওয়ার কথা হচ্ছে, যখন ডাবল বেসে বেজে ওঠার কথা বাজছে, যখন চেলো ঢোকার কথা চেলো ঢুকছে, হ্যাঁ, যেখানে ভায়োলিন বেরিয়ে যাওয়ার কথা বেরিয়ে যায়, ইটস লাইক এ সিম্ফনি। হ্যাঁ, সো খুব ইটস ওয়ান অফ দ্য মোস্ট স্যাটিসফাইং এক্সপিরিয়েন্সেস অফ মাই লাইফ। এটাতে মানে তুমি এনজয় পার্সোনালি করেছো কি? প্রচন্ড। মানে এটা কি এটা আমার 15 বছর পুরনো একটা স্বপ্ন। আমি 2011 যে স্বপ্নটা দেখেছিলাম, ফাইনালি 2025-এ হলো, এবং হলো উইথ সাচ এ ব্রিলিয়ান্ট কাস্ট। মানে শুধু এই ছবিটা নিয়ে আমি একটা মোটা বই লিখতে পারি, দ্য মেকিং অফ সত্যি বলে সত্যি কিছু নেই। মানে এক একজন অ্যাক্টরের একটু যদি কোথাও একটা ইনসিকিউরিটি থাকে, সেটা কিভাবে সে ওভারকাম করছে, আরেকটা অ্যাক্টর কীভাবে আর অচেনা একটা অ্যাক্টরের সঙ্গে তার একটা সেতু বন্ধন হচ্ছে, কিংবা দুজন অ্যাক্টর যাদের দের ইজ এ হিস্ট্রি অফ টেনশন। হ্যাঁ, ধরো থিয়েটারগতভাবে ধরো দের ইজ আ বিট অফ টেনশন বিটুইন কৌশিক সেন অ্যান্ড কাঞ্চন মল্লিক, হ্যাঁ, দুজনেই ফ্রম দ্য সেম। সেই টেনশনটা অ্যাজ প্রফেশনালস তারা কীভাবে ওভারকাম করে ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিচ্ছে, হ্যাঁ, একে অপরকে হেল্প করছে। তো এইটা মানে এই পুরো ঘটনাটা দেখা, বিভিন্ন রকম কেমিস্ট্রি, এইটা সচক্ষে দেখা, আই কনসিডার মাইসেলফ টু ভেরি লাকি। আমি তো পপকর্ন নিয়ে মনিটরের সামনে বসে অ্যাকশন করে পপকর্ন দিয়ে আমাদের ছেড়ে দিচ্ছে। এবং এই শুনতে শুনলাম আমি তুমি গান রাখোনি, যেটা তোমার একদম না সিগনেচার। এই ছবিতে একটাই গান আছে, তোমার ঘরে বসত করে কয়জনা, কারণ গানটা ফিলোসফিক্যালি এই ছবির স্ট্রাকচারটাকে এত ভালোভাবে ডিফাইন করে যে এই গানটার মধ্যে একটা অনিবার্যতা আছে, যে এই গানটা ছাড়া আর কোনো গানে এই ছবিতে ব্যবহৃত হতে পারে না। একটা সুন্দর কাওয়ালি আছে যেটা আমি এবার রিলিজ করব, সেটাও খুব সুন্দর, কিন্তু থিম সং বলতে একটাই, তোমার ঘরে বসত করে। বেশ, সুতরাং এক্সপেক্ট করা যায় যে এই সত্যি এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো ওই পুরনো ওজি সৃজিতের একদম ওই সৃজিতীয় হয়েছে নুস্কিয়া নুয়ান্সেসগুলো। বেশ, অননাদি লাস্ট মানে এরপরে তোমার কি কি প্রজেক্ট এক্সপেক্ট করতে পারে বাংলা? জানতে চাই। এক্সপেক্ট আমিও করছি, রিলিজটা আমি জানি না, আমার হাতে নেই, কারণ মানে আমাদের অনেকেরই হাতে নেই। সেটা ফেব্রুয়ারিতে একটা ছবি আসার কথা, ম্যাডাম সেনগুপ্তা বলে, সায়ন্তন ঘোষালে। আর এপ্রিলে আমার এসকে মুভিজের তরফ থেকে অন্নপূর্ণা বলে একটি ছবি রিলিজ হওয়ার কথা। এই দুটো আপাতত আছে। অনেক বেস্ট উইশেস দুজনকেই। আপাতত এইখানেই আজকের এই ছোট্ট এই গল্প বা আড্ডা বলা যায়, সেই আড্ডার সেগমেন্টটা শেষ করছে, কিন্তু অবশ্যই এরপরে আরও অনেক এরকম ছোট ছোট আড্ডা নিয়ে আমি চলে আসবো। আপাতত ব্যাক টু নিউজ, খবরে ফেরা যাক, এবং সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।